প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু থেমে নেই। এখনও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজার হাজার মানুষ, আর আক্রান্তের সংখ্যা তো আরও অনেক বেশি। যাই হোক, এদিক থেকে আমি আশা করব তোমরা অনেক সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধিসমূহ সযত্নে মেনে চলবে। তাহলেই তোমরা বা আমরা সকলেই করোনার ভয়ঙ্কর ছবল থেকে রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। এবার আসা যাক লেখাপড়া প্রসঙ্গে। করোনার কারণে দীর্ঘদিন ধরে তোমাদের সরাসরি ক্লাসরুমে ক্লাস হয় না। এর পরিবর্তে তোমাদের অনলাইন ক্লাস হয়, কিন্তু এই অনলাইন ক্লাসে তোমরা কেউ কেউ ঠিকমতো উপস্থিত থাকো না। এটা কিন্তু মোটেও ঠিক নয়। আমাদের কলেজ বন্ধের পর থেকে অনলাইন ক্লাস চালু করেছে। এই অনলাইন ক্লাসে ভিডিও ক্লাস, জুম ক্লাস, এমসিকিউ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাও রুটিন অনুযায়ী পরিচালিত হচ্ছে। এগুলো এগুলোতে তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং বাড়িতে ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাবে। এই করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সব কিছুই কিন্তু চলছে। হয়তো তোমাদের ক্লাসও অচিরেই খুলে দিবে। আমি জানি তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন আছে। এই স্বপ্ন পূরণের জন্য ও ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তোমাদেরকে কোনো অবস্থাতেই লেখাপড়া ছেড়ে দেওয়া যাবে না। তোমরা অবশ্যই বাড়িতে রুটিন করে ঠিকমতো লেখাপড়া করবে। এবার আমরা আসি আজকের মূল আলোচনায়। আজ তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব। এই 7ম অধ্যায় হলো সরকার কাঠামো। সরকার কাঠামোর 7.43, 7.44, 7.45 এই 3টি পরিচ্ছেদ দিয়ে আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। তোমরা অবশ্যই সবাই তোমাদের ক্লাসের পৌরনীতি বই, খাতা কলম সহ বসবে এবং মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবে। যদি আলোচনা শোনার পরও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছ থেকে সেটা সমাধান করে নিবে। তবে বারবার ভিডিওটি দেখলে আমার মনে হয় তোমাদের আর সমস্যা থাকবে না। আর আজকের আলোচনায় তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মারুফ হাসান, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ। আজকের আলোচ্য বিষয় তাহলে কি? 7.43 বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়, 7.44 সরকারের বিভাগ বা অঙ্গসমূহ এবং 7.45 আইনসভা।
তো প্রথমেই আসা যাক বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। আমরা এর আগের জুম ক্লাসে উত্তম সরকারের বৈশিষ্ট্য এবং উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজ আমরা তারই আলোকে উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়গুলো সম্পর্কে আলোচনা করব। তো এখানে প্রথমেই 1 নাম্বার পয়েন্টে আছে, দেখো, গণতন্ত্র প্রতিষ্ঠা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা ধরে রাখতে হবে। গণতন্ত্র কিভাবে সফল হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সেদিকে জনগণকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে গণতন্ত্র কোনো অবস্থাতে হোঁচট খেয়ে না পড়ে। 2 নম্বর পয়েন্ট দেখো, সামরিক শাসন বিরোধী পদক্ষেপ। বাংলাদেশে কোনো ক্ষমতালোভী ও উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা যেন ক্ষমতা দখল ও গণতন্ত্র হত্যা করতে না পারে, সেজন্য জনগণকে সচেতন করে তুলতে হবে, জনগণকে সচেতন হতে হবে। এজন্য সংবিধানের সংশোধনী এনে সামরিক হস্তক্ষেপের সকল সম্ভাবনা দূর করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে না পারে। এতে করে কি হবে? গণতন্ত্র ধ্বংস হবে এবং সামরিক শাসন কায়েম হবে, যেটা জনগণের জন্য মোটেও মঙ্গলজনক এবং কাম্য নয়। 3 নাম্বার, দায়িত্বশীল সরকার। উত্তম সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে হবে। এই দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সরকার কি? গণতান্ত্রিক সরকার, বিশেষ করে সংসদীয় সরকার। সংসদীয় সরকারের আরেকটি নাম হলো দায়িত্বশীল সরকার, অর্থাৎ যে সরকার ব্যবস্থায় জনগণের কাছে সরকারের বা শাসন বিভাগের কি থাকে? স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। তাদের প্রতিটি কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে যেন তারা দায়বদ্ধ থাকে, এজন্য দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর পয়েন্টে আমরা আসি, আইনের শাসন প্রতিষ্ঠা। দেশে যথার্থ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন বলতে আসলে আমরা কি বুঝি? আইনের শাসন বলতে বুঝি সব ক্ষেত্রে আইনের প্রাধান্য বা প্রয়োগ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনের চোখে সমান। এটাই হচ্ছে আইনের শাসন বা রুল অফ ল। কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে অযথা হয়রানি বা আটক করা যাবে না। সব ধরনের কালা কানুন বা কালো আইন যেটা বা নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আইন করতে হবে জনবান্ধব, জনগণের জন্য মঙ্গলকর। 5 নম্বর পয়েন্টে আমরা আসি, ক্ষমতার স্বতন্ত্রীকরণ। ইংরেজিতে বলা হয় সেপারেশন অফ পাওয়ার্স। সরকারের 3টি বিভাগের ক্ষমতার স্বতন্ত্রীকরণ করতে হবে। যদিও এই অধ্যায়ের শেষের দিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে টপিকস রয়েছে, তারপরও আমি এখানে একটু বলে রাখি যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ হলো সরকারের যে 3টি বিভাগ আছে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই প্রত্যেকটি বিভাগ তারা নিজ নিজ ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করবে। সেই ক্ষেত্রে অযাচিতভাবে এক বিভাগ অন্য বিভাগে হস্তক্ষেপ করবে না। এটাই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। তো এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে, তাহলে উত্তম সরকার প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে যাবে। এরপরে আমরা আসি 6 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের স্বাধীনতা। শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে
বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ করে গড়ে তুলতে হবে। জনগণের অধিকার সংরক্ষণ ও সংবিধানের অভিভাবক রূপে বিচার বিভাগকে গড়ে তুলতে হবে। অর্থাৎ বিচার বিভাগ যেন শাসন বিভাগ ও আইন বিভাগের সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে সব দিক দিয়ে প্রভাব ও চাপমুক্ত হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে, সে লক্ষ্যে বিচার বিভাগ এগিয়ে যাবে। তাহলেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। আর বিচার বিভাগের স্বাধীনতা যখন নিশ্চিত হবে তখন উত্তম সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। 7 নম্বর পয়েন্টে আমরা আসি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত না করে বিভাগ, জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ক্ষমতার সুষম ও আইনানুগ বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার কাজের বোঝা বা কাজের চাপ কমানোর জন্য বিভাগ, জেলা, উপজেলা অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে কাজগুলো ভাগ করে দিবে এবং সেগুলো স্থানীয়ভাবে বাস্তবায়ন করবে, এটাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যেমন আমাদের দেশে বিভাগীয় প্রশাসন আছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেখানে কিন্তু স্থানীয় কর্মকর্তা আছেন যারা সরকারি বেতনভুক্ত, তারাই স্থানীয়ভাবে জনগণের সমস্যা সমাধান করবে এবং কেন্দ্রীয় সরকারের নীতিমালাগুলো স্থানীয়ভাবে বাস্তবায়ন করবে। এটাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এটা করতে হবে। এটা করলে পরে সেটা সেই দেশটা উত্তম সরকারের পথে এগিয়ে যাবে, অর্থাৎ দেশে উত্তম সরকার প্রতিষ্ঠিত হবে। এরপরের পয়েন্টে আসি, 8 নম্বর পয়েন্ট, জনগণের আস্থা অর্জন। সর্বোপরি জনগণের আস্থা অর্জন করতে হবে। সরকারকে কাজকর্ম দ্বারা জনগণের আস্থা অর্জন করতে হবে। কথা ও কাজে মিল থাকতে হবে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে সরকারকে তথা সকল রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে। অর্থাৎ সরকার যে অঙ্গীকারগুলো জনগণের কাছে করে, সেই অঙ্গীকারগুলো যেন যথাযথভাবে সরকার বাস্তবায়ন করে, সে লক্ষ্যে সরকারকে কি করতে হবে? কাজ করতে হবে। এই কাজ যখন সরকার করবে, অঙ্গীকার বাস্তবায়ন করবে, তখনই কিন্তু জনগণের কাছে সরকারের আস্থা অনেক বেড়ে যাবে। 9 নম্বর পয়েন্ট, আমলাদেরকে নিয়ন্ত্রণ। আমলা কারা? আসলে আমলা হচ্ছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আর তাদের পরিচালিত প্রশাসন ব্যবস্থাই হলো আমলাতন্ত্র। তো এই আমলাদের উপর রাজনৈতিক নেতাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আমলাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহি করার উপায় উদ্ভাবন করতে হবে। আমলাদের মধ্যে জনহিতকর মানসিকতা গড়ে তুলতে হবে। আমলারা যেন জনগণের প্রভু না হয়ে সেবক হিসেবে কাজ করে, সেই লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে। এবং আমলারা যেন দুর্নীতি করতে না পারে, জনবিচ্ছিন্ন হতে না পারে, সে লক্ষ্যে আইন করতে হবে এবং সরকারকে মনিটরিং করতে হবে। এভাবেই কিন্তু আমলাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। আর নিয়ন্ত্রণ করতে পারলেই তারা জনগণের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য কাজ করবে। 10 নম্বর পয়েন্ট, স্বাধীন প্রচার মাধ্যম। রেডিও, টেলিভিশন সহ সকল প্রচার মাধ্যমকে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রেডিও, টেলিভিশনকে শর্ত সাপেক্ষে স্বায়ত্তশাসন দিতে হবে। অর্থাৎ রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এই প্রচার মাধ্যমগুলো যেন সরকারের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে পারে এবং জনগণের কথা বলতে পারে মুক্ত কণ্ঠে, সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। যখনই তারা সেই নিশ্চয়তা পাবে, তখন কিন্তু দেশে উত্তম সরকারের প্রতিষ্ঠার পথ সুগম হবে। 11 নম্বর পয়েন্ট, সহনশীলতা। এটি একটি সামাজিক গুণ। সরকার, রাজনৈতিক দল, অপরাপর সকল সংগঠনকে সহনশীল হতে হবে।
বিরোধিতা মনোভাব ত্যাগ করে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে। অর্থাৎ বিরোধী দলে যারা থাকবে তারা যেন সরকারকে সম্মান করে এবং সরকারকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে। প্রয়োজনে সরকারের কোনো দোষ ত্রুটি থাকলে সেটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে দোষ ত্রুটি ধরিয়ে দেয়, সেইভাবে বিরোধী দলকে কাজ করতে হবে। আবার সরকারকেও বিরোধী দলের উপযুক্ত মর্যাদা দিতে হবে। তাহলেই কিন্তু দেশে উত্তম সরকার প্রতিষ্ঠা হবে। এরপরে আসা যাক পরবর্তী টপিকে 7.44 সরকারের বিভাগ বা অঙ্গসমূহ। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো সরকারের 3টি বিভাগ আছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো সরকারের কাজ আসলে 3 প্রকারের, যথা আইন প্রণয়ন সংক্রান্ত, শাসন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত। সরকারের 3টি বিভাগ এ কাজ সম্পাদন করে থাকে। আইন প্রণয়নের দায়িত্ব বা রুল মেকিং ফাংশনস যে বিভাগ পালন করে তাকে আইন বিভাগ বলে। আইন বিভাগ প্রণীত আইনকে যে বিভাগ কার্যকর বা রুল অ্যাপ্লিকেশন ফাংশনস করে থাকে তাকে শাসন বিভাগ বলে। আর যে বিভাগ আইন ভঙ্গকারী শাস্তি বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে। অতএব সরকারের বিভাগ 3টি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। দেখো এখানে আরেকটু বিস্তারিত আমি বলি যে সরকারের আইন বিভাগ আসলে কি কি কাজ করে আমরা একটু দেখি। সরকারের আইন বিভাগ কি করে? আইন প্রণয়ন করে। আরও কি করে? আইন সংশোধন করে, পরিমার্জন করে, পরিবর্ধন করে। সংবিধান প্রণয়ন ও সংশোধন করে। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে আইন বিভাগ কি করে? নিয়ন্ত্রণ করে। আবার কিছু কিছু নির্বাচনমূলক কাজও আইন বিভাগ করে থাকে। আর শাসন বিভাগ কি কি করে? আইন প্রয়োগ করে, ল অ্যাপ্লিকেশন করে বা রুল অ্যাপ্লিকেশন করে। তারপরে কি করে? অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে। রাষ্ট্রপতি কর্তৃক আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত, ভেঙে দেওয়া এগুলো করে। রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি, এটাও শাসন বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে রাষ্ট্রপ্রধানের সামরিক কার্যাবলী, এটাও শাসন বিভাগের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি বিচার বিভাগে। বিচার বিভাগ কি করে? বিচার বিভাগ বিচার কাজ পরিচালনা ও আইন ভঙ্গকারীর শাস্তি বিধান করে থাকে। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে থাকে। নাগরিক অধিকার সংরক্ষণ করে থাকে। তারপরে কি করে? শাসন ও আইন বিভাগকে আইনি পরামর্শ প্রদান করে থাকে। তারপরে আরও কি করে? তদন্তমূলক কাজ করে, বিভিন্ন ইনকোয়ারিমূলক কাজ করে। এগুলো সব বিচার বিভাগের কাজ, যেগুলো শেষে বললাম আর কি। তো তোমরা নিশ্চয়ই সরকারের 3টা বিভাগের কাজ বুঝতে পেরেছ। এখন আমি যেটি আলোচনা করব সেটি হলো আইনসভা। তোমরা নিচেই 4টা ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা হলো বাংলাদেশের জাতীয় সংসদের ছবি, এটা বাংলাদেশের আইনসভা। তারপরে ভারতীয় লোকসভা, ভারতের আইনসভার একটি কক্ষের ছবি। ভারতীয় আইনসভায় আইন বিভাগে 2টা কক্ষ আছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। তো লোকসভায় একটি কক্ষ। তারপরে ব্রিটিশ পার্লামেন্টের ছবি, এরপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ছবি। তো এখানে আইনসভা আসলে কি? সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইন বিভাগ বলে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার গুরুত্ব অপরিসীম। আইনসভা প্রণীত আইনের আলোকেই একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়। আইনসভা প্রণীত আইনকে
বাস্তবায়িত করার জন্যই শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনসভার সদস্যগণ হলেন জনগণের প্রতিনিধি। জনগণের আশা আকাঙ্ক্ষা তারা আইনসভায় তুলে ধরেন। সরকারের সকল কাজে আইনসভার অনুমোদন প্রয়োজন হয়। আইনসভার অনুমোদন ছাড়া সরকার আর্থিক কাজ সম্পন্ন করতে পারে না এবং কোনো আইনও করতে পারে না। আইনসভা শাসন বিভাগকে সংগঠন করে, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা গঠন করে এবং মন্ত্রিসভাকে পদচ্যুতও করে থাকে এই আইনসভা। আইনসভা দেশের সংবিধান প্রণয়ন ও তা বাতিল বা সংশোধনও করতে পারে। সুতরাং আইনসভার মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা আসি শ্রেণীর কাজ এবং বাড়ির কাজে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি। তো আমি আজকে যে টপিকসগুলো আলোচনা করলাম এখান থেকে তোমাদের আগামী দিনের ক্লাসের জন্য একটি শ্রেণীর কাজ ও একটি বাড়ির কাজ দিতে চাই। শ্রেণীর কাজটি হলো আইনসভা কি, এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমরা লিখবে 2 মার্কের জন্য। আর বাড়ির কাজ কি? বাড়ির কাজটা হলো বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়গুলো ব্যাখ্যা করো, এটা 3 মার্কের জন্য লিখবে। তো শ্রেণীর কাজটা ক্লাসের মধ্যে জমা দিবে এবং বাড়ির কাজটা আগামী দিন ক্লাসের মধ্যেই তোমাদের স্ব বিষয় শিক্ষকের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। তো আজ এ পর্যন্তই। তোমরা যেহেতু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও চলছে, বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে, ঘরে থাকবে, নিরাপদ ও সুস্থ থাকার চেষ্টা করবে। তোমাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।